নমস্কার। আমি আজকে আপনাদেরকে বলবো একটা মারাত্মক রোগ সম্বন্ধে, যেটা বিশ্বব্যাপী আম গাছের বিপুল ক্ষয় সাধন করে থাকে। আজকের আমের রোগ নিরাময়ের পর্বে আমি কথা বলবো এক্সক্লুসিভ আমের অ্যানথ্রাকনোজ ডিজিজ, ম্যাঙ্গো অ্যানথ্রাকনোজ ডিজিজ, MAD, ম্যাড ডিজিজ বলা হয়ে থাকে। যারা যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে হয়তো এমন কেউ নেই যিনি এই সমস্যার সম্মুখীন হননি। প্রতি বছরই হতে হয় আপনাদেরকে এই সমস্যার সম্মুখীন। বছরে একবার, দুবার, তিনবারও এই সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হয়। কেন সেটাও আমি বলবো। আজকের ভিডিওতে আমি শুধুমাত্র এইটা অ্যানথ্রাকনোজ, এটাতে এই ফাঙ্গিসাইড দিয়ে দিলে কাজ হয়ে যাবে সেই রকম বলতে আসিনি। আজকের ভিডিওতে আমি অ্যাজ ইউজুয়াল আমার আগের ভিডিওগুলোতে যেরকম ভাবে বর্ণনা দিয়ে থাকি সেরকম ভাবেই বর্ণনা দেব। তার কারণ ম্যাঙ্গো অ্যানথ্রাকনোজ ডিজিজ তাড়ানো তো খুব কঠিন, এবং এর কিউরেটিভ মেজার, প্রিভেন্টিভ মেজার এগুলো সমস্ত ট্রিকি। তার উপরে যদি আপনি ম্যাঙ্গো অ্যানথ্রাকনোজ ডিজিজটা চিনতেই ভুল করেন, যদি ম্যালেরিয়া হয়েছে আপনি ডেঙ্গু ভেবে ওষুধ দেন। তাই আগে চিনতে হবে আমাদের অ্যানথ্রাকনোজ ডিজিজটা। তার কারণ অনেক রোগ আছে যেগুলো পাতাতে কালো দাগ তৈরি করে, দেখতে প্রায় অ্যানথ্রাকনোজের মতো। ইনফ্যাক্ট অনেকগুলো অ্যানথ্রাকনোজের মতোই, যেগুলোকে খালি চোখে বা দূর থেকে দেখে বোঝা চেনা সম্ভব নয়। তাই ভিডিওটা শুরু করব ইন্ট্রোডাকশন, হিস্ট্রি, কোথায় কোথায় হয়, কিভাবে ছড়ায়, এর প্রতিকার কি, কি কি করলে নিরাময় করা সম্ভব, সমস্ত কিছু আপনাদেরকে বলবো। কোলাটোট্রিকাম গ্লিওস্পোরিওইডিস নামক ছত্রাকের জন্য ম্যাঙ্গো অ্যানথ্রাকনোজ ডিজিজ হয়ে থাকে। এই কোলাটোট্রিকাম গ্লিওস্পোরিওইডিস একটা ডিজিজ কমপ্লেক্স। এর ভেতরে 22টা জাত রয়েছে এবং একটা উপজাত রয়েছে এই ছত্রাকের সারা বিশ্বব্যাপী। 22টা জাতের মধ্যে মেক্সিকো এবং এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে, থাইল্যান্ড, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই সমস্ত জায়গাতে আমরা সাধারণত কোলাটোট্রিকাম ট্রপিক্যালি, কোলাটোট্রিকাম এশিয়ানাম, কোলাটোট্রিকাম এলিয়ানাম এই সমস্ত জাতগুলো পেয়ে থাকি। এক্সক্লুসিভ ফ্লোরিডাতে কয়েকটা জাত রয়েছে কোলাটোট্রিকামের, যেমন কোলাটোট্রিকাম নিউফেরিকোলা, কোলাটোট্রিকাম মুসা। এই জাতগুলো এক্সক্লুসিভ ফ্লোরিডাতে দেখতে পাওয়া যায়। কেন বললাম? তার কারণ এখন আমরা পৃথিবীর সব জায়গা থেকে আম সংগ্রহ করি, তাই আমাদের এটা জানতে হবে যে কোন জায়গার গাছ। আপনি এলোপাথারি বাগানে এক ধরনের ইনসেকটিসাইড, ফাঙ্গিসাইড স্প্রে করছেন, ওই দেশে হয়তো যে কোলাটোট্রিকামের স্পিসিস, যে ছত্রাকের জাতটা পাওয়া যায় আম গাছে হয়, সেই জাতের উপর এর কোনো প্রভাব নেই, এই ছত্রাকনাশকের কোনো প্রভাব নেই। তাই আপনাকে জানতে হবে, এবং আমি আপনাদেরকে জানাবো একে একে। হিস্ট্রি, এর ইতিহাসটা দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও 100 বছর আগে, 1831 সালে এটার প্রথম অস্তিত্ব জানা যায় এবং সেটা রিপোর্ট করেন কর্ডা। তবে থেকে এটা চলে আসছে বাগানে, এবং তার সাথে সাথে এটার বিভিন্ন রকম ট্রিটমেন্ট প্রোটোকল, এটার বিভিন্ন রকম একে কি করে প্রতিকার করা যায়, কি করে একে তাড়ানো যায়, সেগুলোর সম্বন্ধে ডিটেলসে মানুষ গবেষণা করে আসছেন। কিন্তু এখনো পর্যন্ত 100% কিউরেটিভ রেজাল্ট পাওয়া সম্ভব হয়নি। তাই আজও 2025 সালে দাঁড়িয়েও এটা সমানভাবে প্রাসঙ্গিক, যেরকমটা আগে ছিল ঠিক সেরকমটা। হ্যাঁ, আমরা অবশ্যই কিছুটা এর প্রভাব কমাতে পেরেছি, কিছুটা প্রিভেন্টিভ মেজার নিয়েছি যাতে আমাদের কাছে কম হয়, অনেক রিসার্চ হয়েছে। তো এই ছিল এর ইতিহাস। এইবারে দুটো লাইনের মাধ্যমে আমি ক্লিয়ার করে দেবো এটা কতটা সারা বিশ্বব্যাপী ক্ষতি করতে পারে। বাংলাদেশের টোটাল প্রোডাকশন, যত ফল তৈরি হয়, যত আম তৈরি হয় এক বছরে, তার
25 থেকে 30% ফল এই অ্যানথ্রাকনোজ ডিজিজ এবং স্টেম এন্ড রড ডিজিজ এর জন্য নষ্ট হয়ে যায়। স্টেম এন্ড রড ডিজিজ এটা ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি নামক আর একটা ছত্রাকের জন্য হয়ে থাকে, আমি বলবো আস্তে আস্তে ওটার সম্বন্ধে। থাইল্যান্ডে পরিসংখ্যানটা অনেক বেশি, 60% বেশি ফল, বাজারজাত ফলের কথা বলছি আমি, নষ্ট হয়ে যায় ম্যাঙ্গো অ্যানথ্রাকনোজ ডিজিজের জন্য। ভারতবর্ষে প্রায় 25 থেকে 35% ফল নষ্ট হয়ে যায়। সারা পৃথিবীতেই এই পরিসংখ্যানটা 15 থেকে 20% ওপরে, অর্থাৎ বুঝতে পাচ্ছেন টোটাল ফল প্রোডাকশন যদি 100 মেট্রিক টন হয় একটা দেশের, সেই দেশের 20 থেকে 30 মেট্রিক টন ফল অ্যানথ্রাকনোজ ডিজিজ এবং স্টেম এন্ড রড ডিজিজের জন্য নষ্ট হয়ে যায় প্রতি বছর। তাহলে অর্থনীতির ওপরে এর প্রভাব কতটা সেটা বুঝতেই পাচ্ছেন। তাই এইটার সম্বন্ধে আমাদেরকে জানতে হবে, যারা বাড়িতে দুটো চারটে গাছ করছেন তারা জানবেন, কিন্তু মেনলি কৃষকদের জানতে হবে, ম্যাঙ্গো গ্রোয়ার্সদের জানতেই হবে। এটার প্রতিকার না জেনে আপনার আম চাষ করা উচিত নয় নয় নয়। লাভ তো পারবেন না করতে, তার সাথে সাথে উপরন্তু সমস্ত পুঁজি আপনি হারাবেন। পরের পয়েন্ট, এটা কি করে ছড়ায় আমি এখন একটুখানি বলে দেবো, পরে যখন প্যাথোফিজিওলজি এর বংশ এর লাইফ সাইকেল সম্বন্ধে বলবো তখন বললে আরো ক্লিয়ার হয়ে যাবে। সাধারণভাবে দেখা গেছে এর ছড়ানোর 5টা পদ্ধতি রয়েছে। সবার প্রথম পদ্ধতি ওয়াটার স্প্ল্যাশ। বৃষ্টি পড়লো, একটা জায়গাতে ইনফেকশন আছে, সেই বৃষ্টির জলটা পড়ে ওইখান থেকে চারিদিকে ছড়িয়ে পড়লো, তলার পাতাতেও হয়ে গেল বা পাশের গাছে হয়ে গেল। বা আমরা গাছে জল দিচ্ছি, গাছ ভিজিয়ে দিচ্ছি, গাছ ভিজিয়ে দিলে গাছ খুব ঠান্ডা থাকে, ভালো থাকে, এই কনসেপ্টে তো জল দিচ্ছি, পুরো জায়গাতে এর স্পোর এর রেণু ছড়িয়ে যায়। একটা ইনফেক্টেড গাছের উপর জল স্প্ল্যাশ করছি, সেই গাছ থেকে জল অন্য জায়গায় পড়ছে, ছড়িয়ে যায়। দ্বিতীয়, এয়ারবর্ন, অর্থাৎ বায়ুবাহিত হাওয়া এর রেণু যখন তৈরি হয়, একটা জায়গায় ইনফেকশন হচ্ছে সেখানে যখন রেণু তৈরি হয় সেইখান থেকে ছড়িয়ে পড়তে পারে হাওয়ার মাধ্যমে, এয়ার কারেন্ট হাওয়ার মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। 3 নম্বর, কোন রকম ডেব্রিস, ডাইরেক্ট ডেব্রিস, অর্থাৎ ডেব্রিস মানে কি উচ্ছিষ্ট অংশ, এই পাতাটার কিছুটা অংশ নষ্ট হয়ে মাটিতে পড়লো, মাটিতে পড়েই রইলো, সেইটা উড়ে গিয়ে সেই পাতাটা ডাইরেক্ট উড়ে গিয়ে, এখানে স্পোর উঠছে না, সেই পাতাটাই ডাইরেক্ট উড়ে গিয়ে অন্য একটা গাছের গায়ে পড়লো, বা এই গাছ থেকে পাতাটা খসে তলায় ছোট গাছ আছে সেই গাছের উপর পড়লো, সেখানে ইনফেকশন ছড়াবে। 4 নম্বর, ইনসেক্ট বর্ন, কোনো একটা ইনসেক্ট ওই জায়গাতে বসলো, অ্যানথ্রাকনোজ ডিজিজ যেখানে হয়েছে তার উপর বসলো, সেখান থেকে উড়ে গিয়ে অন্য একটা আম গাছে বসলো, সেখানে হয়ে গেল। 5 নম্বর, সিড বর্ন মানে একটা আমে অ্যানথ্রাকনোজ ডিজিজ হয়েছে, সেই আমটা খসে পড়লো, সেই আমটাতে অ্যানথ্রাকনোজ ডিজিজটা আস্তে 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 এই যে কোলাটোট্রিকাম ফাঙ্গাসটা সে আস্তে আস্তে কটিলিডন অব্দি চলে গেল। কটিলিডন মানে কি বীজপত্র, জেনারেলি যায় না কিন্তু যেতে পারে, বীজপত্রে চলে গেল। সেই আমটা, সেই বীজটা যখন অন্য জায়গাতে চারা হয়ে উঠলো, সে ছোট থেকেই তার পাতা পোড়া আমরা দেখতে পাবো। তো এই মিডিয়া গুলোর মাধ্যমেই এ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। কোলাটোট্রিকাম গ্রুপের যতগুলো ছত্রাক আছে তার মধ্যে আমাদের ভারতবর্ষে 3 থেকে 4টে ভ্যারাইটি প্রধানত এফেক্ট ফেলে এবং এরা এইভাবেই এক জায়গা থেকে আরেক জায়গাতে ছড়িয়ে পড়ে। এবারে বলবো কোলাটোট্রিকাম গ্রুপের ছত্রাক আম গাছের কোন কোন জায়গাতে ক্ষতি করে। সবার প্রথমে এ ক্ষতি করে নতুন বেরোনো পাতাতে, নতুন বেরোনো পাতা বা নতুন বেরোনো ডালে এ ক্ষতি করতে পারে। যখন পাতাতে ক্ষতি করে তখন পাতাটা কুঁকড়ে কালো কালো দাগ হয়ে খসে পড়ে, যখন নতুন বেরোনো ডালে এ এফেক্ট ফেলে তখন সেই ডালের ডাইব্যাক দেখতে পাওয়া যায়। যখন এ
ফুলে এফেক্ট ফেলে, একটা সিঙ্গেল ছোট্ট ছোট্ট ফুলে যদি এফেক্ট ফেলে তাহলে সেটা কালো হয়ে খসে যায় অপরিণত অবস্থাতেই। যদি ফ্লাওয়ার প্যানিকেলে অর্থাৎ পুষ্প মঞ্জুরির যে ডাঁটি, সেই ডাঁটিতে যদি ক্ষয় সাধন করে তাহলে সেই ডাঁটিটা পুরোটা নষ্ট হয়ে যায়, ইনফ্যাক্ট ওইখান থেকে ডাইব্যাক শুরু হয় আবার। যদি প্রিম্যাচিওর ফলে অর্থাৎ ছোট ফলে আক্রমণ করে তাহলে সেই ফলের মামিফিকেশন হয়। আমরা জানি মিশরে মমি তৈরি হতো, সেই মমিকে কি করা হতো, মৃতদেহকে সংরক্ষণ করা হতো, মৃতদেহটা শুকিয়ে যেত, একদম কাঠের মতো শক্ত হয়ে যেত, কিন্তু নষ্ট হতো না। ঠিক এই রকম যে ফলগুলো দেখতে পাচ্ছেন গাছ থেকে ঝুলে থাকবে, কালো হয়ে গেছে কিন্তু গাছ থেকে ঝুলে আছে, খসে পড়েনি, ছোট্ট ছোট্ট ফল কালো হয়ে, আমের কৃষকরা জানেনি এটা, তো এইটাকে মামিফাইড ফল বলে, ওটা কিন্তু ফাঙ্গাসের ডিপো। যখন পরিণত ফলে গাছে ঝুলছে, পরিণত পাকেনি, পরিণত ফলে এফেক্ট ফেলে, তখন সেই পরিণত ফলটার গায়ে কালো কালো দাগ হতে পারে বা এলিগেটর স্কিন অ্যাপিয়ারেন্স হতে পারে, অর্থাৎ কুমিরের গা যেরকম খসখসে দাগ 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 সেই রকম অ্যাপিয়ারেন্স হতে পারে। আবার যখন পরিণত পাকা ফলে এফেক্ট ফেলে তখন তার গোটা গায়ে কালো 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 দাগ হয়ে যায় এবং তার সাথে সাথে পাল্পটা নষ্ট হয়ে যায়, ভক্ষণযোগ্য অংশ আস্তে আস্তে পুরোপুরি নষ্ট হয়ে যায়। বুঝতে পাচ্ছেন যে অ্যানথ্রাকনোজ গাছের কোনো অংশকে ছাড়ে না, প্রতিটা অংশে এই রোগ ছড়িয়ে যায়। এই কোলাটোট্রিকাম ফাঙ্গাস আমের প্রতিটা জায়গাতে ছড়িয়ে যেতে পারে, পাতা হোক, ফুল হোক, ফল হোক, নতুন ফল নতুন পাতা সব জায়গাতেই ছড়িয়ে যায়। আমি পরের এপিসোডে আপনাদেরকে ক্লিয়ার করব এই অ্যানথ্রাকনোজ ডিজিজটা দেখতে কেমন। পরের পয়েন্টে চলে এসেছি, কখন ছড়াবে, বছরের কোন ঋতুতে বা কোন মাসে বা বছরের কোন সময় এটা ছড়াতে পারে এবং কি কি কন্ডিশনে এটা সবচেয়ে বেশি বংশবিস্তার করে এবং ছড়ায়। প্রথম, যদি বছরের কোন সময় বলা যায় তাহলে বলবো বছরের যেই সময় হিউমিডিটি 90% বেশি থাকে, অর্থাৎ বাতাসের আর্দ্রতা 90% বেশি থাকলে এ সর্বোচ্চ বংশবিস্তার করতে পারে। ইনফ্যাক্ট 95% আপ টু 100% রিলেটিভ হিউমিডিটি থাকলে সবচেয়ে বেশি এ বংশবিস্তার করতে পারে। তাই যদি মাস হিসাবে বলা যায় তাহলে জুলাই মাসের শেষ থেকে সেপ্টেম্বরের মিডিল পর্যন্ত অর্থাৎ বর্ষাকালে এর সর্বোচ্চ বংশবিস্তার করতে পারে। যদি ঋতু অনুযায়ী বলা যায় তাহলে বলতে হবে পুরো বর্ষাকালটাতেই এর সবচেয়ে বেশি বংশবিস্তার করতে পারে। টেম্পারেচার 24 থেকে 28 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে এ সবচেয়ে বেশি বংশবিস্তার করতে পারে। ওয়েদারের এক্সট্রিমসে অর্থাৎ 30-এর বেশি টেম্পারেচার বা 20-র কম টেম্পারেচারে এ বংশবিস্তার করতে পারে না অযৌন ভাবে। কেন অযৌন ভাবে বললাম সেটা পরে আপনাদেরকে বলবো। ওয়েদারের এক্সট্রিমসে কিন্তু এ যৌন জনন করে থাকে, বলবো আস্তে আস্তে আমি বলবো। পরের পয়েন্টে এ মাটিতে যখন পিএইচ 5.5 থেকে 7.2-র মধ্যে থাকে পিএইচ, সেই সময়ই এ বংশবিস্তার করে। এটার কোনো সমাধান নেই, কারণ আমাদের আম গাছও 5.6, 5.7 থেকে 7.1, 7.2 পিএইচ এর মধ্যেই সবচেয়ে ভালো হয়ে থাকে। তাই এটা কোলাইড করছে, আম গাছ যে পিএইচে ভালো হয় সেই পিএইচেই এই কোলাটোট্রিকামও ভালো হয়। এই আইডিয়াল কন্ডিশন গুলোতে কোলাটোট্রিকাম ছড়িয়ে পড়তে পারে এবং পৃথিবীর প্রায় সমস্ত জায়গাতেই যে সময় রিলেটিভ হিউমিডিটি বাতাসের আর্দ্রতা 90%-এর বেশি থাকে সেই দেশে সেই সময়ে বলা ভালো কোলাটোট্রিকাম ছড়িয়ে পড়ে। ইন্দোনেশিয়ার মতো দেশ যেখানে সারা বছরই প্রায় প্রচুর বৃষ্টিপাত হয়, সেখানে আম চাষ করাটা অ্যাটলিস্ট কোলাটোট্রিকামকে দমন করাটা খুব কঠিন ভারতের তুলনায়। পরের এপিসোডে আমি আপনাদেরকে
কয়েকটা এমন রোগ সম্বন্ধে বলবো যেটা দেখতে অবিকল অ্যানথ্রাকনোজের মতো। যারা চেনেন না সঠিকভাবে তারা কিন্তু যে কোনো কালো দাগ দেখলেই বলবেন অ্যানথ্রাকনোজ। তাই এটা জানাটা চেনাটা খুব জরুরি যে আদৌ অ্যানথ্রাকনোজ ইনফেকশন হয়েছে তো, নাকি অন্য কোনো রোগ দ্বারা ওইখানে আক্রমণ হয়েছে। তাই আমাদেরকে প্রতিটা রোগের সাথে অ্যানথ্রাকনোজের কি কি পার্থক্য আছে সেটা জানা জরুরি যদি আমরা সঠিকভাবে ট্রিটমেন্ট করতে চাই। জ্বর হয়েছে, জ্বরের কারণ ম্যালেরিয়া না জ্বরের কারণ ডেঙ্গু সেটা জানাটা জরুরি জ্বরকে সারানোর জন্য। এইরকম কয়েকটা রোগ যেগুলো অনেকটাই অ্যানথ্রাকনোজের মতো দেখতে, তার একটা আউটলাইন আমি এখন দিয়ে দিচ্ছি। পরের পর্বে ডিটেলসে আমি অ্যানথ্রাকনোজের সাথে তাদের কি কি পার্থক্য ছবি এঁকে দেখিয়ে দেব। তার মধ্যে সর্বপ্রথম হলো জ্যান্থোমোনাস সিট্রি নামক এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা হওয়া কালো কালো দাগ, যেটাকে আমরা বলি ব্যাকটেরিয়াল ক্যাঙ্কার বা ব্যাকটেরিয়াল ব্ল্যাক স্পট। আমের গায়ে এবং পাতার গায়েও একই রকম কালো কালো দাগ তৈরি করে যেরকম অ্যানথ্রাকনোজের দ্বারা হয়ে থাকে। 2 নম্বরে আমি বলবো অল্টারনারিয়া অল্টারনাটা নামক ছত্রাক দ্বারা হওয়া কালো দাগ আমের গায়ে এবং পাতার গায়ে, সেটাও কিন্তু অ্যানথ্রাকনোজ ডিজিজের মতোই দেখতে হয় বাইরে থেকে। 3 নম্বরে আমি বলবো স্টেম এন্ড রড ডিজিজ এবং ডাইব্যাক ডিজিজ, যেটা ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি নামক ছত্রাকের জন্য হয়ে থাকে, সেটাও কিন্তু দেখতে অ্যানথ্রাকনোজের মতো। 4 নম্বরে আমি বলবো ফোমা ব্লাইট সম্বন্ধে। পাইরুনেলা গ্লোমেরাটা নামক ছত্রাক দ্বারা এই ফোমা ব্লাইট হয়ে থাকে, যেটা অবিকল অ্যানথ্রাকনোজের মতো দেখতে, কিন্তু সেটা পরিণত পাতাতে হয়। অনেক উদাহরণ দেব, দেখাবো আপনাদেরকে হাতে কলমে ছবি এবং এঁকে এঁকে যে কি করে এগুলোর পার্থক্য করবেন। কি করে চিনবো অ্যানথ্রাকনোজ এটা জানা জরুরি, কি করে অ্যানথ্রাকনোজকে তাড়াবো তার থেকে অনেক বেশি। তাই পরের পর্ব আসছে ঠিক 2 দিন পরে আপনাদের জন্য অ্যানথ্রাকনোজের সাথে অন্যান্য রোগের কি কি পার্থক্য এবং তাগুলোকে কি করে চিনবো, কি কি ক্যারেক্টার সেগুলোতে থাকবে। ভালো থাকবেন। এইখানে শেষ করব আমের অ্যানথ্রাকনোজের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব ঠিক 2 দিন পরে আসছে, দেখতে থাকুন। ভালো থাকবেন। ওয়ার্ল্ড ম্যাঙ্গো বুক চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি তার উত্তর দেব এবং আমার যতটা জ্ঞান সেই জ্ঞান দিয়ে আপনাদেরকে কিছুটা হলেও সমৃদ্ধ করার চেষ্টা করব। ধন্যবাদ।